সুপ্রিয় দর্শক শ্রোতা, মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ সন্তান ইসরায়েল গাজায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে। এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে ইরানের প্রক্সি বাহিনী হিজবুল্লাহ, হামাস এবং ইয়েমেনের হুতিরা প্রতিনিয়ত ইসরায়েলে হামলা করে তাদের ঘুম কেড়ে নিয়েছে। অন্যদিকে ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ বেঁধে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ইরানকে এই বর্বর ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলতে সক্ষম হবে? এই সম্পর্কে আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানান এবং শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত। ইসরায়েলে হাইফা বন্দরে হুতিদের ভয়ঙ্কর হামলা, আতঙ্কে ইসরায়েল। আরো বিস্তারিত জানিয়ে দেব। এবার নেতানিয়াহুকে গ্রেপ্তারের ঘোষণা দিল নরওয়ে। ইসরায়েলের গুপ্তচর অভিযোগে 20 জন আটক ইরানে। ট্রাম্প পুতিন আলোচনা ব্যর্থ হলে ভারতের উপর আরো শুল্ক আরোপের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। ইসরায়েলকে প্রতিরোধ করা ইরানের প্রশংসা হিজবুল্লাহ। কাশ্মীর সীমান্তে পাকিস্তান সেনার গুলিতে 2 ভারতীয় সেনা নিহত। কিমের সঙ্গে পুতিনের ফোনালাপ, পারস্পরিক সহযোগিতার অঙ্গীকার। এবং সর্বশেষে জানিয়ে দিব, আরো মজবুত হচ্ছে রাশিয়া ইরান চীন সম্পর্ক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। ইসরায়েলের হাইফা বন্দরে হুতিদের ভয়ঙ্কর হামলা, আতঙ্কে ইসরায়েল। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা দাবি করেছে তারা ইসরায়েলের 4টি গুরুত্বপূর্ণ স্থানে ড্রোন হামলা চালিয়েছে। হাইফা বন্দর, নেগেব, আল রশরাস, বেরিশেবা এই হামলা চালানো হয়েছে। হুতির সামরিক মুখপাত্র ইয়াইসারি বলেছেন, ফিলিস্তিনদের গাজা ইসরায়েলি নৃশংস কর্মকাণ্ডের জবাবে এই হামলা চালানো হয়েছে। হামলায় 6টি ড্রোন ব্যবহার করা হয়েছে। ড্রোনগুলো সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। গাজা ইসরায়েল হামলা বন্ধ না করলে বা অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত এই ধরনের হামলা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে হুতিরা। তবে হামলার বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। এদিকে গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় গাজায় অন্তত 89 ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে 31 জন ছিলেন ত্রাণ প্রত্যাশী। এই সময় 513 ফিলিস্তিনি আহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অনাহারের কারণে গাজায় আরো 5 ফিলিস্তিনি মৃত্যু হয়েছে। তাদের 2টি শিশু রয়েছে। এ নিয়ে উপত্যকাটিতে অনাহারে মৃত্যুর সংখ্যা 227-এ পৌঁছালো, যাদের মধ্যে 103টি শিশু রয়েছে। এবার নেতানিয়াহু গ্রেপ্তারের ঘোষণা দিল নরওয়ে। ফিলিস্তিনে গাজা উপত্যকাকে অবরুদ্ধ করে ইসরায়েলি গণহত্যামূলক আগ্রাসনের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে ইউরোপীয় দেশ নরওয়ে। অসলো কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নরওয়েতে প্রবেশ করলে তাকে গ্রেপ্তার করা হবে। দ্য হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত 2024 সালের 21 নভেম্বর যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। নরওয়ের উপরাষ্ট্রপতি অ্যান্ডেস কাবিস মঙ্গলবার জানান, তার দেশ আইজিসি জারি করা ওই পরোয়ানার প্রতি অঙ্গীকারবদ্ধ। তিনি স্পষ্ট করে বলেন, নেতানিয়াহু নরওয়েতে নামলে তাকে গ্রেপ্তার করা হবে। ক্রাবিস আরো জানান, আইসিসির সদস্য রাষ্ট্র হিসেবে নরওয়ের ওই পরোয়ানার বাস্তবায়নে আইনি বাধ্যবাধকতা রয়েছে। এতে আন্তর্জাতিক আইনের প্রতি নরওয়ের প্রতিশ্রুতি প্রতিফলিত হবে এবং আন্তর্জাতিক অপরাধের অভিযোগে অভিযুক্তদের জবাবদিহিতার আওতায় আনার প্রতি তাদের পূর্ণ সমর্থন রয়েছে। আইসিসির রায় ঘোষণার পর নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী স্পেন বার্থ এইটে বলেছেন, গুরুতর অপরাধের ক্ষেত্রে জবাবদিহি নিশ্চিতে আইসিসি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর আগে 2024 সালের মে মাসে আইসিসির প্রধান কৌশলী করিম খান নেতানিয়াহু ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইয়াব গালন্ত এবং হামাসের 3 শীর্ষ নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করেন। সে আবেদনের ভিত্তিতেও একই বছরের 21 নভেম্বর গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। সূত্র মিডল ইস্ট মনিটরের। ইসরায়েলের গুপ্তচর অভিযোগে 20 জন আটক ইরানে। ইরান সাম্প্রতিক মাসগুলোতে ইসরায়েলের মোসাদ গুপ্তচর সংস্থার কর্মীর অভিযোগে 20 জনকে গ্রেফতার করেছে। বিচার বিভাগ জানিয়েছে তাদের কোনো ছাড় দেওয়া হবে না এবং তাদের উদাহরণ হিসেবে দেখানো হবে বলে সতর্ক করেছে। রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, ইরান ব্রুজবেবাদী নামে একজন পরমাণু বিজ্ঞানীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে, যিনি ইসরায়েলি হয়ে গুপ্তচর বৃত্তি করতেন এবং জুন মাসে ইসরায়েলের বিমান হামলায় নিহত আরেক পরমাণু বিজ্ঞানীকে তথ্য প্রচার করতেন। বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গীর শনিবার তেহরানের সাংবাদিকদের বলেন, গ্রেপ্তার হওয়া 20 জন সন্দেহভাজনের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করা হয়েছে এবং তাদের মুক্তি দেওয়া হয়েছে। তিনি সংখ্যাটি উল্লেখ করেননি। এদিকে ইরানের গণমাধ্যমে বলা হয়, তবে বিচার বিভাগ ইহুদিবাদী সরকারের গুপ্তচর এবং এজেন্টের প্রতি কোনো নমনীয়তা দেখাবেন এবং দৃঢ় রায় দিয়ে তাদের সকলের বিরুদ্ধে উদাহরণ তৈরি করবে। জাহাঙ্গীর বলেন, তদন্ত শেষ হওয়ার পরে সম্পূর্ণ বিবরণ জনসমক্ষে প্রকাশ করা হবে। ইসরায়েলি গুপ্তচর বৃত্তি অভিযোগে দোষী সাব্যস্ত ইরানিদের মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি বেড়েছে এবং
এবং এই বছরে সাম্প্রতিক মাসগুলিতে কমপক্ষে 8 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ট্রাম্প পুতিন আলোচনা ব্যর্থ হলে ভারতের উপর আরো শুল্ক আরোপের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট সতর্ক করে বলেছেন, ভারতের উপর আরো শুল্ক বাড়াতে পারে যুক্তরাষ্ট্র। শুক্রবার আলাস্কায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের ফলাফলের উপর ওই সিদ্ধান্ত নির্ভর করবে। বৃহস্পতিবার 14 আগস্ট বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। এর আগে বুধবার তিনি ব্লুমবার্গ টিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, আমরা রাশিয়ান তেল কেনার জন্য ভারতীয়দের উপর সেকেন্ডারি শুল্ক আরোপ করেছি। যদি আলোচনার ফল ভালো না হয় তাহলে স্বাস্থ্যমূলক ব্যবস্থা বা শুল্ক আরো বাড়তে পারে। চলতি মাসের শুরুতে ট্রাম্প রাশিয়া থেকে তেল এবং অস্ত্র কেনার জন্য ভারতের উপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ করেন, যা বিদ্যমান 25% শুল্কের সাথে যোগ হয়েছে। ফলে ভারতের উপর যুক্তরাষ্ট্রের শুল্ক পরিমাণ দাঁড়ায় 50%। এদিকে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতির মধ্যস্থতা করার চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র। বুধবার ট্রাম্প সতর্ক করে বলেন, মস্কো যদি শান্তি চুক্তিতে রাজি না হয় তবে গুরুতর পরিণতি ভোগ করতে হবে। আজ শুক্রবার আলাস্কার আঙ্কোরাজে পুতিনের সাথে বৈঠক করেন ট্রাম্প। সেখানে ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে আলোচনা হবে। বেসেন্ট বলেন, প্রেসিডেন্ট পুতিনের সাথে প্রেসিডেন্ট ট্রাম্প সাক্ষাৎ করেছেন আর ইউরোপীয় বলে যাচ্ছে কিভাবে কি করা উচিত। ইউরোপীয়দের উচিত ওই নিষেধাজ্ঞা আমাদের সাথে যোগ দেয়া। বিবিসি তাদের প্রতিবেদনে বলে হচ্ছে, ইউক্রেন যুদ্ধ শুরু করার পর সস্তা রুশ অপরিশোধিত তেল আমদানি ব্যাপকভাবে বাড়িয়েছে ভারত। এতে ভারত যুক্তরাষ্ট্রের সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়েছে এবং চলমান বাণিজ্য আলোচনা ব্যাহত হয়েছে। 2021 সালে ভারতের তেল আমদানিতে রুশ তেলের অংশ ছিল মাত্র 3%। সেখানে 2024 সালে তা বেড়ে দাঁড়িয়েছে 35% থেকে 40%। দিল্লি রাশিয়ান তেল ক্রয়ের পক্ষে যুক্তি দিয়ে বলেছে, জ্বালানি আমদানিকারক দেশ হিসেবে দরিদ্র জনগণকে বাড়তি খরচ থেকে বাঁচাতে তাদের সবচেয়ে সস্তা অপরিশোধিত তেল কেনা ছাড়া কোনো উপায় নেই। ইসরায়েলকে প্রতিরোধ করা ইরানের প্রশংসা হিজবুল্লাহ। লেবাননের পাশে থাকা ইহুদিবাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে অবিচল প্রতিরোধের জন্য ইরানের প্রশংসা করেছেন হিজবুল্লাহ মহাসচিব নাইম কাসেম। এক প্রতিবেদনে সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারজানি বৈরুত সফর শেষে হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাসেমের সঙ্গে আলোচনা করেছেন। এ সময় হিজবুল্লাহ মহাসচিব লেবাননের প্রতি অটল সমর্থন এবং ইসরায়েলি শাসন ব্যবস্থার বিরুদ্ধে প্রতিরোধের জন্য ইরানের প্রশংসা করেন। তিনি লেবাননের ঐক্য, সমমত এবং স্বাধীনতার প্রতি ইরানের সমর্থনের প্রশংসা করেছেন। কাসেম বলেছেন, লেবানন এবং ইরানের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে ওই অঞ্চলে অধ্যবসায় এবং প্রতিরোধের অক্ষ হিসেবে বর্ণনা করেছেন। বৈরুতে একদিনের সফরকালে লারজানি লেবাননের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী সংসদ স্পিকারের সঙ্গে বৈঠক করেন। কাশ্মীর সীমান্তে পাকিস্তানের সেনার গুলিতে 2 ভারতীয় সেনা নিহত। কাশ্মীর সীমান্তে ভারত পাকিস্তান দুই দেশের সীমান্তে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ভারতের সেনাবাহিনী অন্তত 2 জন জওয়ান নিহত হয়েছেন। রাতের এই ঘটনায় ভারত দাবি করেছে, পাকিস্তান থেকে তথাকথিত অস্ত্রধারীদের গুলিতে ওই হতাহতের ঘটনা ঘটেছে। ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী জম্মু কাশ্মীর বারমুলা জেলার উরি সেক্টরে পাকিস্তান ভারত সীমান্ত রেখা বরাবর সন্ত্রাসীদের বড় ধরনের অনুপ্রবেশের চেষ্টা এবং পাকিস্তানের বর্ডারে অ্যাকশন টিম হামলার পরিকল্পনা ভণ্ডুল করে দিয়েছে ভারতীয় সেনারা। ভারতীয় সেনাবাহিনী একটি সূত্র জানিয়েছে, হামলাটা হয়েছিল 16 শিখ এলআই বাহিনীর দায়িত্বপ্রাপ্ত এলাকার অন্তর্গত এবং উরি থানার আওতাধীন টিক্কা পোস্টের কাছে। তার দাবি, পাকিস্তানের অন্ধকারে একটি ভারতীয় পোস্টে বিএটি হামলা চেষ্টা করে ভারতীয়রা পাল্টা জবাব দেয়। শুধু দেশের মধ্যে গোলাগুলির সময় গুরুতর আহত হন হাবিলদার অঙ্কিত এবং সিপিআই বানুত অনিল কুমার। পরে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এর আগে 11 আগস্ট বারমুলা দায়িত্ব চলাকালের এক ভারতীয় সেনা প্রাণ হারান। ঘটনাটি ঘটল এমন সময় যখন সীমান্তের ভারতীয় বাহিনী অপারেশন আখাল নামে এক অভিযান চালাচ্ছে। 1 আগস্ট দক্ষিণ কাশ্মীর আখাল এলাকার জঙ্গলে সন্ত্রাসীদের উপস্থিতির সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য পাওয়ার পর নিরাপত্তা বাহিনী সেখানে ঘেরাও ও তল্লাশি অভিযান শুরু করে। অভিযানে 9 দিনে ল্যান্স নায়ক প্রীতিবল সিং এবং সিপাহী বিদ্রোহ হরমিন্দর সিং মারা যান। ওই সময় নিরাপত্তা বাহিনীর 5 জনকে হত্যা করা হয়। অপারেশন আখাল শুরু হয় তথাকথিত সন্ত্রাসী সংগঠন লস্কর তৈয়বার বিরুদ্ধে। কিমের সঙ্গে পুতিনের ফোনালাপ, পারস্পরিক সহযোগিতার অঙ্গীকার। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার একটি ফোনালাপের মাধ্যমে নিজেদের সহযোগিতা পুনর্ব্যক্ত করেছেন। ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়েছে, ফোনালাপে কিম এবং পুতিন মৈত্রী, পারস্পরিক সদ্ভাব এবং সহযোগিতার আরো উন্নয়নে নিজেদের অঙ্গীকার পুনর্ব্যবস্থাপন করেছেন। উত্তর কোরিয়ার সরকারি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কিম উভয় দেশের মধ্যে গড়ে ওঠা সহযোগিতা উচ্চ মূল্যায়ন করেছেন। ক্রেমলিন জানিয়েছেন, ফোনালাপে অন্যান্য বিষয়ের মধ্যে ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পুতিনের আলাস্কায় শুক্রবার বৈঠক
উদ্বেগের বিষয়, তবে উত্তর কোরিয়া সরকারের সূত্রে এটি উল্লেখ করা হয়নি। রাশিয়ান ইউক্রেন আক্রমণ পর থেকে দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে। জানা যায় পিয়ংইয়াং থেকে কমপক্ষে 10,000 রুশ সেনা বাহিনীর সঙ্গে কাজ করছে। এই সপ্তাহ শুরুতে খবর আসে মস্কো নির্মাণ কাজে প্রেরিত উত্তর কোরিয়ান শ্রমিকদের দাসের মতো জীবন মোকাবেলা করতে হচ্ছে, যা যুদ্ধের কারণে শ্রমিক সংকট আরো বাড়িয়েছে। আরো মজবুত হচ্ছে রাশিয়া ইরান চীন সম্পর্ক। ইসরায়েলের সঙ্গে ইরানের সাম্প্রতিক 12 দিনের সংঘাতের পরে জোট দুর্বল হয়ে পড়েছে। পশ্চিমাদের এবং ধারণা নস্যাৎ করে দিয়েছে তাদের সাম্প্রতিক কার্যক্রম। রাশিয়া ইরান চীন এবং উত্তর কোরিয়া তাদের কৌশলগত জোট আরো মজবুত করেছে। ন্যাশনাল সিকিউরিটি জার্নালের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। জোটের সহযোগিতা এখন সামরিক প্রযুক্তি এবং মহাকাশ পর্যন্ত বিস্তৃত। সম্প্রতি তেহরান রাশিয়ার সোয়াজ রকেটের মাধ্যমে একটি যোগাযোগ উপগ্রহ উৎক্ষেপণ করেছে। 2022 সালে কাজাকিস্তান থেকে পরিচালিত খাইয়াম মিশনের ধারাবাহিকতা এটি উৎক্ষেপণ করা হয়। উন্নত অস্ত্র প্রযুক্তি বিনিময় বাড়ছে। প্রতিবেদনে বলা হয়েছে পশ্চিমা নিষেধাজ্ঞা উপেক্ষা করে চীনা ইঞ্জিন ব্যবহার করে রাশিয়া গারাবিয়া এক আক্রমণাত্মক ড্রোন তৈরি করেছে। অন্যদিকে ইরান চীনের কাছ থেকে ইসরায়েল যুদ্ধ বিমান এবং আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সংগ্রহের চেষ্টা করছে। কূটনৈতিক এবং বাণিজ্যিক ক্ষেত্রে সম্পর্ক বাড়ছে। রাশিয়া উত্তর কোরিয়ার সরাসরি ফ্লাইট পুনরায় চালু করেছে এবং ইরান তার পারমাণবিক কর্মসূচিতে মস্কো এবং বেইজিং এর সমর্থন চাইছে।